নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা অষ্টম পার্ট, যেটা অক্টোবর মাসে তোমাদের দেওয়া হয়েছে। আজকে আমরা তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো উত্তর আলোচনা করার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, এর পরের কোনো অ্যাক্টিভিটি টাস্ক দিলে তাহলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে। তো প্রশ্ন উত্তর আলোচনা করার আগে বলে দিই আগে কী রকম ধরনের প্রশ্নটা দেওয়া হয়েছে। এবারে পূর্ণমান 50 আছে। প্রথমে আছে 6 নম্বরের 6টি শর্ট প্রশ্ন, এরপর শূন্যস্থান প্রয়োগ আছে, তারপর ঠিক ভুল অর্থাৎ সঠিক প্রশ্নের উত্তরের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে হবে। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এরপরে একটি বা দুটি বাক্যের উত্তর এবং 3-4টি বাক্যের উত্তর দেওয়া আছে। তো চলো এবার আমরা সরাসরি এর উত্তরটা দেখে চলে যাব উত্তর শিটে। তোমরা ভিডিওটি পজ করে করে উত্তরগুলো দেখে খাতায় লিখে নিও। তো উত্তরটা আমি পরপর বলে যাচ্ছি। দেখো, পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান 50, যেটা তোমাদের 6 নম্বরের 6টি প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে চাপের এসআই একক হলো ড্যাশ, তোমরা লিখবে যে নিউটন পার বর্গমিটার, গয়ের অপশানটা। 1-2 বলেছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সংখ্যা সমান, ঘয়েরটা। এরপর 1-3 বলেছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে, তা হলো তোমরা লিখে দেবে লাইসোজোম, ঘয়েরটা। এরপর 1-4 বলেছে যেটি তড়িৎ বিশ্লেষণ নয় সেটি হলো কি না, গয়েরটা, গ্লুকোজ। এরপর 1-5 বলেছে ডিম্পনা প্রতিফলন করা হয় যে এখানে সেটি হলো আঁতুর পুকুর, ঘয়ের অপশান। এরপর 1-6 বলেছে মৌমাছিদের জীবনের 4টি দশার সঠিক ক্রম হলো, তোমরা গয়ের অপশানটি লিখবে ডিম, তারপর লার্ভা, তারপর পিপা, তারপর পূর্ণাঙ্গ। এরপর শূন্যস্থান প্রয়োগ দেওয়া ছিল, যে শূন্যস্থান পূর্ণ দেখো, প্রথমে 1 বলেছে 2 একটা কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ড্যাশ যায়। তো কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়। এবার 1-2 বলা হয়েছে যে ড্যাশ কম্পনী বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। তো তোমাদের লিখতে হবে বায়ুর কম্পনী বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। ড্যাশ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে, ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। 3 বলছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তো 3 ছিল স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়, উত্তরটা ঠিক, রাইট চিহ্ন হয়ে যাবে। 3-2 বলেছে জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে, এটারও উত্তর ঠিক। 3 বলেছে সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়, উত্তরটা হয়ে যাবে ঠিক। এরপর বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো, 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে। তো 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 1 × 9.8 নিউটন সমান 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। 4-2 বলা হচ্ছে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো, সোডিয়াম, ফেরাস মানে লোহা, HCU মানে কপার, AuI মানে রূপো। তো এই তথ্যকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। তো এখানটায় সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হয়ে যাবে Na অর্থাৎ সোডিয়াম। 4-3 বলছে চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। তো এখানে তোমাদের উত্তর লিখতে হবে যে চোখের রেটিনায় অবস্থিত রড কোষ মৃদু আলোয় দর্শনে অর্থাৎ দেখতে আমাদের সাহায্য করে। 4 বলেছে আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো। তো তোমাদের লিখতে হবে আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম হলো ক্যাটালেজ, মনে রাখো এর উত্তর হয়ে যাবে ক্যাটালেজ। এরপরে 4-5 বলেছে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য। এই উত্তর তোমরা এটাই লিখবে যে বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে বায়ুর মধ্যে তড়িৎ চলাচল ঘটা সম্ভব। 4-6 বলেছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। লিটার কি? তো খড়, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, যবের তুষ, ভুট্টা, আমের খোলা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোলট্রি পাখির বিশেষ ধরনের সজ্জাকে লিটার বলে। এরপর 5 বলেছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। তো কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো F=K × Q1 × Q2/r²। কে রাশিটির এসআই একক হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এরপর 5-2 বলা হয়েছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। তোমরা লিখবে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায়। 1,
খুব সুন্দর ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কৌশিক অ্যান্টিফেজ প্রোটিন থাকে। এই প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এরপর দুয়েরটা, এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। অনেক প্রাণীর ত্বক যেটা বলা হয়েছে যে অনেক প্রাণীর ত্বক চর্বি জমার কারণে অপেক্ষাকৃত পুরু হয়। এরপর চারটা বলেছে প্রাণীর পিঠে কুঁজে চর্বি সঞ্চিত থাকে। পাঁচেরটা হচ্ছে অনেক প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয়। এবং ছয়টা, অনেক সময় এই সব পরিবেশের প্রাণীরা প্রয়োজন মতো নাকের ফুটো বন্ধ করতে ও খুলতে পারে। পাঁচে থেকে তিনেরটা বলছে উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? তোমাদের লিখতে হবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উষ্ণতা বৃদ্ধি ঘটলে বিক্রিয়ায় উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়, যার কারণে বিক্রিয়ক অণুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। পাঁচে থেকে চারটা বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায়। তো ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, কাশি, অবসাদগ্রস্ততা। পাঁচেরটা বলছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে? একটি টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে। এই পর্যবেক্ষণের দ্বারা প্রমাণিত হয় যে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হয়েছে, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। পাঁচে থেকে ছয়েরটা বলা হয়েছে যক্ষা রোগের লক্ষণ কী কী। যক্ষা রোগের লক্ষণগুলি হলো ভয়াবহ কাশি ও তার সাথে রক্ত পড়া, রাতের দিকে কষ্ট বাড়ে এবং প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। পাঁচে থেকে সাথে বলেছে কোষ পর্দার গঠন ব্যাখ্যা করো। কোষ পর্দার গঠন বিজ্ঞানী ডাফসন ও ড্যানিয়েলি এর মতে কোষ পর্দার গঠন প্রোটিন, লিপিড, প্রোটিন নির্মিত ত্রিস্তর বিশিষ্ট। এই স্যান্ডউইচ মডেল অনুযায়ী কোষ পর্দা গড়ে প্রায় 75 আর্মস্ট্রং পুরু, যার মাঝের লিপিড স্তরটিকে 35 আর্মস্ট্রং এবং এর দুদিকে প্রতিটি প্রোটিন স্তরের পুরুত্ব প্রায় 20 থেকে 25 আর্মস্ট্রং। পরবর্তীকালে বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার এইরূপ গঠন সমস্ত সজীব কোষ ও কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে পর্যবেক্ষণ করেন বলে একক পর্দারূপে অভিহিত করেন। চারের অপশানটা বলা হয়েছে যে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার গঠনকে ফ্লুইড মোজাইক মডেল রূপে বর্ণনা করেন। তাদের মধ্যে কোষ পর্দার মাঝখান থেকে দ্বিস্তরীয় ফসফোলিক স্তর ও লিপিড স্তরের মধ্যে মোজাইক দানার মতো অন্তঃস্থ প্রোটিন ও বহিস্থ প্রোটিনগুলি গ্রহীত থাকে। কোষ পর্দার এই গঠনটি বর্তমানে সর্বজন গৃহীত হয়েছে। তো সমস্ত প্রশ্নের উত্তর এরপরে দেখো ছয়ের দাগে যেটা বলা হয়েছে, দেখো যে ছয়ের দাগের একটা সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন ও অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তাই এঁকে দেখাও। দেখো জলের অণুর প্রাথমিক গঠনটা H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। এবার মিথেনটা বলেছে, দেখো মিথেন CH4, কার্বনটা মাঝখানে আছে, চারদিকে চারটে হাইড্রোজেনের অণু আছে। এবার অ্যামোনিয়া বলেছে যে NH3, নাইট্রোজেন আছে এবং তার 3টে হাইড্রোজেন দিয়ে গঠিত হয়েছে। এরপর ছয় দাগে দুইটা বলেছে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমীয় জালিকার গঠনগত দিক দিয়ে 3 ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকা আছে, যথা এক, সিস্টার্নি। এই প্রকার ইয়ার সাধারণত চ্যাপ্টা শিখাহীন থলির মতো হয়। সিস্টার্নিগুলো কোষের সাইটোপ্লাজমের ভিতর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এই প্রকার ইয়ারের গায়ে রাইবোজোম দানা থাকতেই পারে। এরপর দুইটা বলা হচ্ছে ভেসিকল। এরা গহ্বরের পর্দাবেষ্টিত অঙ্গাণু, টিউবিউল। এগুলি শাখা বিশিষ্ট নালিকা সদৃশ্য কোষ। এগুলো মসৃণ হয় কারণ এদের গাত্র রাইবোজোম থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলি হলো এক, কোষের সাইটোপ্লাজমের মাঝে প্রাচীর স্বরূপ সাইটোপ্লাজমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষ করে। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ফ্যাট সংশ্লেষ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষপ্রাচীর নির্মাণে সহায়তা করে। এটি কোষের মধ্যেকার বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো। দেওয়া আছে ভর 70 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, বর্ধিত উষ্ণ হয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি প্রয়োজনীয় তাপ ভর আপেক্ষিক তাপবর্ধিত উষ্ণতা সমান 70 × 0.09 × 20 ক্যালোরি। 6 থেকে 4টা বলা হচ্ছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যটির কারণ রাসায়নিকের কুপ্রভাবে
কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান, কয়েক বছর ধরে রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণমানতা হ্রাস হয়, কিন্তু জৈব সার মাটির অম্লত্ব ও ক্ষারের নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মাটির সহনশীলতা বৃদ্ধি করে। নিরাপদ, জৈব সার ব্যবহারে উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। মাটির জল ধারণ বৃদ্ধি, জৈব সার মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। অণুজীবের বৃদ্ধি, জৈব সার ব্যবহারের মাটির উপকারী অণুজীবের কার্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশবিস্তারেও সহায়ক হয়। কম খরচে শস্যে জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব। 6-5 বলা হচ্ছে কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোনো তরলের বাষ্পায়নের হার নির্ভর করে তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পায়নের হার বাড়ে। 2 বলা হচ্ছে তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হয়, উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বাধিক হয়। 3 বলা হচ্ছে তরলের ওপর চাপ, তরলের ওপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়, চাপ কমলে বাষ্পায়নের হার বাড়ে। তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। এরপর 6টা বলছে কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে এই বাছাই করা মাছেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঞ্জেকশন হয়। এর ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এরপর এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিম পোনা তৈরি হয়। এরপর ডিম পোনাগুলিকে সংগ্রহ করে আঁতুড় পুকুরে স্থানান্তরিত করা হয়। এইভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়ে থাকে। তো সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, তুমি ভিডিওটি পজ করে দেখে নিও এবং কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে, এবং তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।